পরিবারের কারো হত্যার প্রতিশোধ যে কিভাবে নিতে হয় এই সিনেমা না দেখলে বোঝাই দায়। ভায়োলেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা দেখতে পাবা এই মুভিটিতে। মার্কোর কাছে তো এনিমেল আর কিল দুধের বাচ্চা। ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে মোস্ট রক্তপাতওয়ালা মুভি মার্কো। তো কথা না বাড়িয়ে আর স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ওয়াসিম নামের একজন মারা গেছে। ওর জানাজায় অনেক মানুষ সমবেত হয়। ওয়াসিমের এক অন্ধ বন্ধু সেখানে আসে, ওর নাম ভিক্টর। জানাজার প্রস্তুতি চলতে থাকলে হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। গাড়ির শব্দে ভিক্টর কিছু একটা বুঝতে পারে। আসলে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও সেইখানেই ছিল, কিন্তু সে অন্ধ হওয়ায় খুনি তাকে ছেড়ে দিয়েছিল। সেই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয়। ওর জুতার শব্দ, পারফিউম ইত্যাদি থেকে ভিক্টর বুঝে যায় যে এই লোকটাই ওয়াসিমের খুনি। তারপর ভিক্টর বাহিরে গিয়ে ওর প্রেমিকা ঈশাকে কল দিয়ে দেখা করতে বলে। জরুরি কিছু কথা বলতে চায় ওর সাথে, কিন্তু রাসেল পরিস্থিতি টের পেয়ে ভিক্টরকে তুলে নেয় গাড়িতে। তারপরে কোয়ার হাউসে এসে পৌঁছায় ওরা। সেখানে এসেই রাসেল জানায়, ওয়াসিমের ভাইয়ের কথাতেই ওকে মেরেছি আমরা, আর তুই অন্ধ বলে তোকে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখছি তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি। এটা বলেই ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ডুবায় রাসেল। পাশ থেকে একজন এই দৃশ্যটি ভিডিও করছিল। অ্যাসিডে ভিক্টরের হাড় মাংস সব গলে যায়। বাড়িতে আসতেই রাসেলের বাবা রাসেলকে এই কাজের জন্য অনেক বকতে থাকে। আসলে রাসেল যে ভিক্টরকে মেরেছে ও জর্জের ছোট ভাই, আর জর্জ এই এলাকার সবচেয়ে বড় সোনার ব্যবসায়ী। তো কাজটা রাসেল একদমই ঠিক করেনি। পরের দিন নদীর পানিতে পাওয়া যায় ভিক্টরের গলে যাওয়া লাশ। পরে ডাক্তার জানায় একে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে, এজন্যই শরীরের এত বাজে অবস্থা। পরে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন সে জানায় শেষবার ভিক্টর কল দিয়ে দেখা করতে চেয়েছিল, কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছিল, কিন্তু সেটা তো আর হলো না। আসলে ভিক্টররা মোট 3 ভাই। ভিক্টর ওদের মধ্যে সবচেয়ে ছোট। তারপর বড় ভাই জর্জ আর পালক ভাই মার্কো। ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে আর মার্কো সামলিয়েছে পরিবার। ফ্যামিলির কারো কোনো ইস্যু থাকলে সেটা মার্কোই হ্যান্ডেল করতো। তবে ওর এঙ্গেজমেন্ট হওয়ার পরে মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছিল জর্জ। এদিকে ভিক্টরের শেষ কার্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জর্জ সাফ জানিয়ে দেয় যে মার্কো যেন জানতে না পারে। আগে দাফন করা হোক, তারপরে ওকে জানানো হবে। কিন্তু পাশ থেকে একজন বলে এতক্ষণে হয়তো মার্কো জেনে গিয়েছে। মার্কোর নাম শুনেই সবাই ভয় পায়। এদিকে বাচ্চারা মার্কোকে নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলে সে হিরো, আর কেউ বলে সে ভিলেন, কিন্তু একজন বলে মার্কো ডেভিল। একদিন একটা কল আসে জর্জের কাছে। ফোনের ওপার থেকে একজন বলে, তোর ভাইকে উঠিয়েছি, 4 কেজি সোনা নিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা। প্রথমে তো জর্জ অনেক চিন্তায় পড়ে যায়। পরে বেলকনিতে গিয়ে দেখতে পায় ভিক্টর বাগানেই বসে আছে। এটাতে জর্জ চিন্তামুক্ত হয়, কারণ ওরা মার্কোকে ধরে নিয়ে গিয়েছিল। ও তো মানুষ না, পুরোই ডেভিল, তো ও ঠিকঠাক চলে আসতে পারবে। লোকটা জর্জের সাথে কথা বলা শেষ করে ফিরে যায়। আড্ডায় গিয়ে দেখতে পায় এদিকে সেদিকে ওর লোকজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই এন্ট্রি নেয় ব্রুটাল মার্কো। এক এক করে মারতে শুরু করে আর বলতে থাকে, তোরা ভুল মানুষকে উঠিয়েছিস। এক এক করে সবাইকে মারতে মারতে কিছুক্ষণের মধ্যেই সবাইকে মেরে দেয় মার্কো। কিছুদিন আগের কথা, জমি জাতি ভাগ করার জন্য মামা আর তার বোন অনেক করে বলছিল জর্জকে। তবে ওরা সাফ সাফ বলে দেয় যে মার্কোকে কোনো ভাগ দিবে না, কারণ সে তো তাদের রক্তই না। কিন্তু ওদের কথায় একমত হতে পারে না জর্জ। ভিক্টর এসে জর্জের সঙ্গ দেয়, বলে মার্কো আমাদের ভাই ছিল, আছে এবং থাকবে, আর জমিতে তো আমাদের সবার হক সমান। 3 ভাই একজন আরেকজনকে খুব ভালোবাসতো। এদিকে ভিক্টরের লাশকে চার্চে আনা হয়। তখন জর্জ ভিক্টরের সম্পর্কে কথা বলতে থাকে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এরই মধ্যে এন্ট্রি নেয় মার্কো। মার্কোকে দেখেই কেন যেন চার্চে থাকা সবাই ওর দিকে তাকিয়েছিল। তারপর মাইকের সামনে যায় মার্কো আর বলতে থাকে, যে আমার ভাইকে এই অবস্থা করেছে তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। সে যেখানেই লুকিয়ে থাক তাকে খুঁজে বের করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে জর্জ মার্কোকে ডেকে বলে, কেন তুই এইসব বলছিস? চার্চে কেউ এইসব কথা বলে নাকি? আর তুই তো ভিক্টরের নিজের ভাইও না, তাহলে তোর এত কিসের রাগ? কিন্তু মার্কো ওর ভাইয়ের খুনের বদলা নিয়েই দম নেবে, এটা জানিয়ে দেয় জর্জকে। পরের দিন একটা মিটিং কল করে জর্জ। সেখানে দেশের বড় বড় সোনা ব্যবসায়ীরা আসে। ওদের সাথে টনি আর ওর ছেলে রাসেলও আসে। তখন টনি অনেক সান্ত্বনা দিতে থাকে জর্জকে। টনি বলে ওর হয়তো হায়াত কম ছিল, এই জন্যই চলে গেছে, আর আমরা সবাই মিলে খুঁজবো ওই খুনিকে। কিন্তু জর্জ জানায় কারো প্রয়োজন নেই, আমি নিজেই বের করব আর নিজ হাতেই খুন করব। তারপরই টনি ওর ছেলে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয় সবার।
আর এটাও জানায় যে এখন থেকে আমার সব ব্যবসা বাণিজ্য রাসেলই দেখবে আর ভিক্টরের খুনিকে খুঁজতে সে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে মার্কো চলে আসে আর বলে আমার ভাইকে যে মেরেছে ওকে আমি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব, যা দেখে সবাই কেঁপে উঠবে। এদিকে পুলিশরা অনেক খোঁজ করে কোনো প্রমাণই সংগ্রহ করতে পারে না। এ পর্যায়ে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কোর সম্পর্কে। বলে আমরা জর্জকে দিয়ে যেভাবে আমাদের দুশ্মন মারিয়েছি, মার্কোকে দিয়ে সেটা সম্ভব না। ও অনেক বেশি চালাক। তো যা করতে হবে আমাদের অনেক বুঝে শুনে ভেবে চিন্তেই করতে হবে আর মার্কোর সাথে খুব হিসেব করে কথা বলতে হবে। এজন্য মার্কোর ওপর সবসময় নজর রাখার জন্য টনির ছেলেকে মার্কোর সাথে পাঠায় ভিক্টরের খুনিকে খুঁজতে সাহায্য করার জন্য। কিন্তু মার্কো তো এটা জানে না যে সে যাকে খুঁজছে 24 ঘন্টা সে মার্কোর সাথেই থাকছে আর খুনিকে খোঁজার নাটক করছে। ভিক্টরের খুনি সম্পর্কে খোঁজবাজ করার জন্য মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে আসে। তখন পুলিশটা জানায় হয়তোবা ওয়াসিম আর ভিক্টরের খুনিটা কোনোভাবে কানেক্টেড। যেদিন ওয়াসিমের জানাজা ছিল সেই দিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। হয়তোবা ওয়াসিমের খুনি ভিক্টরেরও খুনি। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড সম্পর্কেও জানায় মার্কোকে। এদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে রাসেল। ওকে অনেক করে ভয়ভীতি দেখায়, কোনোভাবেই যেন মার্কো কোনো কিছু জানতে না পারে। আর যদি জেনে যায় তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। পরের দিন ওর সাথে দেখা করতে আসে মার্কো, সাথে রাসেলও আসে। তো মার্কোকে সে সেই সব কথাই বলছিল যেগুলো টনিরা শিখিয়ে দিয়েছিল। তারপরও কেন জানি একটু সন্দেহ হয় মার্কোর। তবুও কিছু না বলে সেখান থেকে চলে আসে এক অডিটোরিয়ামে। এখানে এক ফাইটারের রাত চলতো। ওর উপর দিয়ে কারো কথা বলার ক্ষমতা ছিল না। তো মার্কোকে রিংয়ে ডাকে সে। তারপর ভেতরে আসলে বলে আমি এখানকার রাজা। আর ওই রিংয়ের ভেতর থেকে শুধু একজন হেঁটে বাইরে যাবে। পরে শুরু করে ফাইট। মার্কো চোখের পলকে ওকে ধরাশায়ী করে ফেলে। তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না। আর যে ইনফরমেশনটুকু পায় সেগুলো ভুয়া। আসলে গতদিন রাতে রাসেল এসে ওকে শাসিয়ে গেছিল। যদি মার্কো তোর কাছে আসে তাহলে যেন সে সত্যটা কোনোভাবেই জানতে না পারে। আর যদি জানতে পারে তাহলে তুই শেষ। সেও ঠিক তেমনটাই করে।